দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত খবরগুলি হলো: এডিসির দায়িত্বে মেবারকে চায় আইপিএফটি। রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিল আইপিএফটি। দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে এডিসির দায়িত্ব অর্পণের জন্য রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন দলের সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা ও অন্যান্যরা। তারা রাজ্যপালের কাছে মেবার কুমার জমাতিয়াকে এডিসির দায়িত্ব অর্পণের জন্য আবেদন করেছেন। এই বিষয়টি নিয়ে মঙ্গল দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী 17 মে এডিসির সময়সীমা শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে রাজ্যপাল প্রশাসক নিয়োগ করবে কিনা, পূর্বতন এডিসি নির্বাচিতদের হাতে দায়িত্ব অর্পণ করবেন কিনা, বিষয়টা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্যপাল এডিসির দায়িত্ব হাতে নিয়ে পরিচালনা করার জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়। আগামী 17 মে বর্তমান এডিসি মেয়াদকাল শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে এডিসি কার হাতে যাবে, কে হবে প্রশাসক ইত্যাদি বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে রয়েছে। এদিন সন্ধ্যা রাতে মঙ্গল দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে যেতেই সব সমীকরণ পাল্টে গেছে। তবে নয়া সমীকরণ কি হবে সেটা সময়ই জানা যাবে। রাধাচরণ দেববর্মারা শনিবারও এডিসিতে যাবেন। এরপর আর তাদের কাছে ক্ষমতা থাকবে না। এই অবস্থায় আইপিএফটির এদিনের রাজ্যপালের দ্বারস্থ হওয়ার বিষয়টি নয়া সমীকরণের ইঙ্গিত দিয়েছে। বেশ কয়েকদিন ধরেই চাপানুতল চলছিল। কি হতে পারে, কি হয়েছে ইত্যাদি নিয়ে যখন চর্চা শুরু হয়, তখন বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হয়ে গেছে। এই অবস্থায় এদিনের রাজভবনে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো কোনো মহল থেকে আলোচনা শুরু হয়ে গেছে। কোভিড-19 কারণে এডিসির নির্বাচন হচ্ছে না। এই অবস্থায় এডিসির দায়িত্ব রাজ্যপাল গ্রহণ করছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। কিন্তু কে প্রশাসক হবেন বা পরবর্তী বিষয়গুলো নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এই অবস্থায় এডিসির দায়িত্ব আইপিএফটি গ্রহণ করলে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টে যাবে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, এই সময়ের মধ্যে এডিসি নির্বাচন হওয়া সম্ভব না। সুতরাং এডিসির নির্বাচন কবে হবে তাও স্পষ্ট নয়। রাজ্যপাল তার ক্ষমতা বলে এডিসির দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু কে থাকবে এই দায়িত্বে তা স্পষ্ট করে বলা হয়নি। এমতাবস্থায় আইপিএফটির দাবি যদি মেনেই নেন রাজ্যপাল, তাহলে রাজ্য মন্ত্রিসভায় কি পরিবর্তন আসছে? মন্ত্রিসভার তালিকা থেকে বাদ যাবেন কি মেবার কুমার জমাতিয়া? ফাঁকা রইল মধ্যবিত্তের ঝুলি, দাওয়াই দিতে ব্যর্থ নির্মলা। করোনার জেরে আর্থিক সংকট থেকে ত্রাণের পথ মিলল না মোদী সরকারের 20 লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজ ঘোষণার তৃতীয় দিনেও। এদিন কৃষি, মৎস্য, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে একগুচ্ছ ঘোষণা করলেও চাহিদা বাড়ানো বা মানুষের খাতায় সরাসরি টাকা দেওয়ার বিষয়ে সম্পূর্ণ মৌন ছিলেন অর্থমন্ত্রী। পাশাপাশি মধ্যবিত্তের জন্য ছাড়া বা অন্য কোনো রকম ঘোষণাই স্থান পায়নি আত্মনির্ভর প্যাকেজে। গতকাল মধ্যবিত্তের জন্য গত 3 বছর ধরে চলা একটি আবাসন প্রকল্পকে শুধু আগামী 31শে মার্চ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। 6 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের পরিবার ফ্ল্যাট কিনতে চাইলে সরকার ভর্তুকি প্রদান করবে, শুধু ওইটুকু। শুক্রবার কৃষি পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি অর্থমন্ত্রী জানান, বিগত 2 মাসে লকডাউন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে 74,300 কোটি টাকার খাদ্যশস্যের ক্রয় করা হয়েছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। গত 2 মাসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় চাষিদের 18,700 কোটি টাকা দেওয়া হয়েছে। করোনা আবহে দুধের চাহিদা 20 থেকে 25% কমে গিয়েছে। এই পরিস্থিতির মোকাবেলায় 2020-21 অর্থবর্ষে দুগ্ধ সমবায়গুলির জন্য 2% সুদের ছাড় দেওয়া হবে। এর ফলে প্রায় 5,000 কোটি টাকা বাঁচবে, যার দরুন লাভবান হবেন 2 কোটি চাষি। কিন্তু সরাসরি ঋণ মুকুব বা কৃষকদের খাতায় টাকা না দিয়ে সেই ব্যাংক লোনের কথাই বললেন অর্থমন্ত্রী। অথচ বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য সরাসরি আর্থিক সাহায্য প্রাপ্তির কোনো ব্যবস্থা প্যাকেজে নেই। অর্থ সংকট, আয় বন্ধ হয়ে থাকা, স্তব্ধ থাকা কারখানা, জীবিকা হারানো, বাণিজ্যের অনিশ্চয়তা, প্রতিটি ক্ষেত্রেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি পথ দেখিয়েছেন, আর তা হলো ব্যাংক থেকে ঋণের সংস্থান। এবার প্রশ্ন হচ্ছে, লকডাউন চলায় চাহিদা ঠেকেছে তলানিতে, ব্যবসা বন্ধ হকারদের। সেই ক্ষেত্রে তারা 10,000 টাকা ব্যাংক থেকে লোন নেবেই বা কেন? বাজারে খদ্দের নেই,
সেই ক্ষেত্রে নতুন করে পসরা সাজাবেনি বা কেন তারা? ক্ষুদ্র বা মাঝারি শিল্পের ক্ষেত্রেও একই প্রশ্ন প্রযোজ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অর্থনীতির দুটি দিক হচ্ছে চাহিদা ও যোগান। লকডাউন চলায় নিচের দিকে নেমেছে চাহিদার গ্রাফ। সেই ক্ষেত্রে সরাসরি ব্যাংক খাতায় টাকা দেওয়া সহ অন্যান্য চাহিদা বাড়ানোর দাওয়াই না দিয়ে সরকার ব্যাংকের মাধ্যমে লোন যোগান দিতে ব্যস্ত। অর্থাৎ যোগানের দিক নিয়েই বেশি ভাবনা চিন্তা করা হচ্ছে। করোনা আবহে আতঙ্কিত মধ্যবিত্তদের আয়করের কিছুটা ছাড় দিয়ে বাজারমুখী করা যেতেই পারত। এদিকে অর্থনীতিবিদদের একাংশের মত, লকডাউনের জেরে গত 2 মাসে প্রবল ধাক্কা খেয়েছে রাজকোষ। ট্যাক্স কালেকশন হয়নি বললেই চলে, ফলে সরকারের হাতে নগদের অভাব রয়েছে। তাই সরাসরি ব্যাংকের খাতায় টাকা দিতে গেলে নোট ছাপতে হবে। সেই পথ নিলে মুদ্রাস্ফীতির পাশাপাশি ধাক্কা খাবে দেশের ক্রেডিট রেটিং। তাই সামঞ্জস্য বজায় রাখতে ব্যাংকগুলিতে লোন জুগিয়ে বাজারে নগদ যোগান বাড়াতে চাইছে কেন্দ্র। ত্রিপুরা দর্পণে প্রকাশিত খবরগুলি হলো, লকডাউনে 10 কোটি ভারতীয় কাজ হারিয়েছেন, 84% পরিবারের রোজগার কমেছে। ভারতে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে দেশের অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। একটি গবেষণায় জানা গিয়েছে, লকডাউনের পর থেকে ভারতের 84% বেশি পরিবারের রোজগার কমেছে। কোনো রকমের সাহায্য ছাড়া তাদের পক্ষে বেশি দিন সংসার চালানো মুশকিল। মার্চ মাস থেকে ভারতে 10 কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন বলে জানিয়েছে এই গবেষণা। ক্রমশ শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় আমফানের। 2 বঙ্গেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বেড়েছে। শনিবার সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় আমফানের জেরে আগামী সোমবার ও মঙ্গলবার রাজ্যের গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ। শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 16 মে শনিবার সন্ধ্যায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেতন না পেয়ে আত্মহত্যার চেষ্টা এসপিও জওয়ানের। চলতি মাসের 15 তারিখ অতিক্রান্ত, এখনও বেতন হয়নি। এদিকে ঘরে রয়েছে স্ত্রী সহ শিশু সন্তান। বেতন না হওয়ায় সংসারের অভাব অনটন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কোনো প্রকার উপায়ন্তর না দেখে আত্মহত্যার চেষ্টা করলেন এক এসপিও জওয়ান। যদিও পরিবারের সদস্যদের তৎপরতায় বেঁচে গেলেন এই জওয়ান। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া রাজনগর এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকে ভজন ও তার পরিবার। অভাবের সংসারে বেতন না পেয়ে এসপিও জওয়ান নিজের হাত ক্ষতবিক্ষত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মে মাসের 15 তারিখ অতিক্রান্ত, অথচ এপ্রিলের বেতন এখনও মেলেনি। বিষয়টি থানার ওসিকে জানালে বিনিময়ে পাওয়া গেল দুর্ব্যবহার। এতে দিশেহারা হয়ে পড়েন এই জওয়ান। ভজন তেলিয়ামুড়া থানায় কর্মরত। মে মাসের দ্বিতীয় সপ্তাহ অতিবাহিত হলেও এখনও পর্যন্ত বেতন মেলেনি থানায় কর্মরত ভজন সহ অন্যান্য এসপিওদের। আর বেতন না পাওয়ায় সংসারে এদের অভাব অনটন দেখা দেয়। প্রতিবাদী কলমে প্রকাশিত খবরগুলি হলো, 3000 শিক্ষকের শূন্যপদ অবলুপ্ত। এখন আর স্কুলে স্কুলে শিক্ষা সরঞ্জামের জন্য হাহাকার নেই। স্কুল খুললেই হাহাকার শুরু হবে শিক্ষকদের জন্য। এক লপ্তেই 10,323-এর প্রায় 8,500 শিক্ষক নেই। করোনাকালের আগে পর্যন্ত এরা স্কুলে ছিলেন। এখন এদের সাপোর্ট পুরোপুরি শূন্য। 250টি বিদ্যালয়ে একজন শিক্ষকও এখন পর্যন্ত দেওয়া যায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে 3,103টি আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের অনুমোদিত শূন্যপদের অবলুপ্তি ঘটিয়ে দিয়েছে। গত 1 মে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রাজ্য সরকারের উপসচিব এ দেওয়ানজি। প্রশাসনিক সূত্রের খবর, অত্যন্ত গোপনীয়তার মুড়ে এই শিক্ষক অবলুপ্তি ঘটিয়ে তা ফাইলে চাপা রেখে দেওয়া হয়েছিল, যাতে করে বিষয়টি কাকপক্ষীয় ঠের না পায়। কারণ শিক্ষকের অনুমোদিত শূন্যপদের অবলুপ্তি ঘটানো হয়েছে বলে জানাজানি হলেই বেকার যুবক যুবতীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা দেখা দেবে। কারণ ইতিমধ্যেই ডিএলএড পাস বহু বেকার যুবক যুবতী টেট উত্তীর্ণ হয়ে চাকরির প্রতীক্ষা করছেন। তাদের চোখের সামনে দিয়ে মুখের গ্রাস একেবারে ভেনিস করে দেওয়া হলে এর প্রতিক্রিয়া কীরকম হতে পারে তা নিশ্চিতভাবেই প্রশাসনিক কর্মকর্তারা জানেন। আর জানেন বলেই বিষয়টিকে চেপে রেখে দেওয়া হয়েছিল। আর্থিক সংকট নাকি কোনো কৌশল?
ঠিক কী কারণে তীব্র শিক্ষক সংকটের মধ্যেও সরকার অনুমোদিত এই শূন্যপদগুলোর অবলুপ্তি ঘটিয়েছে তা নিয়েই শিক্ষা দপ্তরের অন্দরেই তীব্র গুঞ্জন শুরু হয়েছে। কারণ 10,323 শিক্ষক গোষ্ঠীর প্রায় 8,500 শিক্ষক 31শে মার্চ থেকে চাকরি হারাবার পর স্কুলের কি অবস্থা তা এখনও টের পায়নি শিক্ষা দপ্তর। কারণ এর আগে থেকেই লকডাউন শুরু হয়ে গেছে, স্কুল খুললেই একটা হাহাকার শুরু হবে। ফলে শিক্ষক নিয়োগ এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বেশি জরুরি বিষয় হয়ে উঠবে। আদালতের রায়ে 10,323 শিক্ষকের চাকরিচ্যুতির পর এনসিইআরটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়াই যখন ছিল রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র, ঠিক সেই সময়ে এক যুগে 3,103টি অনুমোদিত শূন্যপদ অবলুপ্তি ঘটানোর মধ্যে সরকারের কী উদ্দেশ্য রয়েছে তা খুঁজে বের করতেই চুল ছিঁড়ছেন দপ্তরের কর্মীরা। কারণ এই পরিস্থিতি থাকলে বিদ্যালয়ে কোনো রকম পড়াশোনাই হবে না। কারণ একজন শিক্ষক দিয়ে কয়টি ক্লাস পর্যন্ত নিতে পারবেন? এইরকমভাবে চললে তার ধৈর্যচ্যুতি ঘটা স্বাভাবিক। ফলে শিক্ষামন্ত্রী যে কোয়ালিটি এডুকেশনের কথা বলেন তা কোনোভাবেই সম্ভব না। হলে স্কুলের ক্লাস হয়ে যাবে রিডিং পড়ানোর ক্লাস। উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারি মাসে প্রাইমারি শিক্ষকদের শূন্যপদ ছিল 6,276টি, আপার প্রাইমারি শিক্ষকদের শূন্যপদ ছিল 5,946টি। রাজ্য সরকার শিক্ষক শূন্যতা কাটাতে এবং বেশি করে শিক্ষক নিয়োগ করতে কেন্দ্র সরকারের কাছ থেকে এককালীন ছাড়ও নিয়ে আসে। এই ছাড়ে ডিএড এবং বিএলএড সাধারণ বেকাররাও টেট পরীক্ষায় বসতে পারে। কিন্তু পাশের হার এতই কম ছিল যে তা শূন্যপদের বহু মাইল দূরেও পৌঁছাতে পারেনি। এর মধ্যেই ডিএলএড উত্তীর্ণ প্রার্থী চাকরির জন্য প্রহর গুনতে থাকেন। ঠিক সেই সময়ই রাজ্য সরকার শিক্ষক পদের অবলুপ্তি ঘটিয়ে তাদের চাকরির দরজা পুরোপুরি বন্ধ করে দেয়। তবে শিক্ষা দপ্তরের একটি বিশ্বস্ত সূত্রের বক্তব্য, রাজ্যে শিক্ষকদের শূন্যপদ থাকলে সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষকদের বেতন বাবদ সরকার কোনো টাকা দেবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু রাজ্যে 3,103টি আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের শূন্যপদ রয়েছে। ফলে কেন্দ্রের কাছ থেকে চলতি বছরের জন্য টাকা আনতে গেলে হয় এই শূন্যপদের শিক্ষক নিয়োগ করতে হবে, না হয় এই পদের অবলুপ্তি ঘটাতে হবে। এইরকম একটি পরিস্থিতিতে রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানের অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষকদের জন্য কেন্দ্রের কাছ থেকে টাকা আনার জন্যই 3,103টি শিক্ষক পদের অবলুপ্তি ঘটিয়ে থাকতে পারে। তারপর দিল্লি থেকে টাকা নিয়ে আসা হয়ে গেলে সরকার আবার এই অবলুপ্ত পদ ক্যাবিনেট বৈঠকে অনুমোদন করিয়ে এ সৃষ্টি করে নিতে পারে। তবে শিক্ষা দপ্তরের বিশেষ সূত্রের এটি শুধুই অনুমান। সরকারি সিদ্ধান্ত এই অনুমানের সঙ্গে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। কারণ সরকার কি ভাবনা নিয়ে 3,103টি আন্ডার গ্রাজুয়েটের অনুমোদিত শূন্যপদ অবলুপ্ত করেছে তা একমাত্র তারাই বলতে পারে। বেতন কাটলেও হবে না শাস্তি। লকডাউনে কর্মীদের বেতন কাটলেও মালিক পক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে সমস্যায় পড়তে চলেছেন দেশের লক্ষ লক্ষ বেসরকারি চাকরিজীবী। লকডাউন চলাকালীন যাতে বেসরকারি কর্মীদের বেতন না কাটা হয় তা নিশ্চিত করতে গত 29শে মার্চ একটি নির্দেশিকা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যাতে বলা হয় যতদিন লকডাউন চলবে ততদিন কোনো বেসরকারি সংস্থা কর্মীদের বেতন কাটতে পারবে না। কলকারখানা থেকে শুরু করে ছোট দোকান পর্যন্ত সকল ছোট বড় সংস্থাই এর আওতায় ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নির্দেশিকার বিরুদ্ধে গত মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে 3টি বেসরকারি সংস্থা। তারা এই নির্দেশিকার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। শুক্রবার বিচারপতি এন.ভি. রামান্না, সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি বি.আর. গাভাইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল।